প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম শুনছেন গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে। প্রথম পর্বের দুটি খণ্ড তিতাস একটি নদীর নাম এবং প্রবাস প্রকাশিত হয়েছে আগের 4টি এপিসোডে। আজ শুরু হচ্ছে উপন্যাসের দ্বিতীয় পর্বের প্রথম খণ্ড নয়া বসত, পাঠে আমি রৌহিন। 4 বছর পরের কথা। শীতের সকালে একটা মরা নদীতে অল্প জলটুকু যাই যাই করিতেছিল। রাতের জোয়ার যেটুকু জল ভরিয়া দিয়াছিল, ভোরের ভাঁটা তাহা টানিয়া খসাইয়া নিতেছে। স্রোত চলিয়াছে শিকারীর তীরের মতো, একটু পরেই শুকাইয়া ঠনঠনে হইয়া যাইবে। দুই বুড়োর ব্যস্ততার শেষ নাই। ডিঙি নৌকায় বাঁশের মাচান পাতিতে পাতিতে একজন রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিল, অগৌরা। গৌরার হাতের মোটা মোটা আঙুলগুলি শীতে কুঁকড়াইয়া আসিতেছিল। একরাশ এলোমেলো দড়াদড়ি, তার গিট খুলিয়া ওঠা এ আঙুলের সাধ্যের বাইরে, তবু খুলিতেই হইবে। বারবার চেষ্টা করে, পারে না, মনে মনে বিরক্ত হইয়া ওঠে। রোদ উঠিতে এখনো ঢের দেরি। মালসার আগুনে হাত দুটি তাতাইয়া নেওয়া দরকার, কিন্তু মালসা কোথায়? তুই একবার যা গৌরা, বরুণ গাছের তলাত দিয়া ডাক দে। স্রোত থাকিতে নৌকা খুলিতে না পারিলে নদীর জল নিঃশেষ হইয়া যাইবে। তখন কোমরে দড়ি বাঁধিয়া কাদার উপর দিয়া টানিয়া নিতে হইবে, আর নৌকার বাঁ কাঁধ ঠেকাইয়া ঠেলিতে হইবে। ওদিকের ঘাটে আরেকখানা ডিঙি খুলিতেছে। সেখান হইতে ডাক আসে, অনিত্যান্ত দাদা, ও গৌরাঙ্গ দাদা। কান পর্যন্ত ঢাকিয়া মাথায় জড়ানো ন্যাকড়ার রাস। দুই বুড়া শুনিতে পায় না। কাছে আসিয়া ডাকিতে দৃষ্টি আকৃষ্ট হইল, কিন্তু সে নৌকাতেও মালসা নাই দেখিয়া গৌরাঙ্গ বিমর্ষ মুখে দড়ির গিঁট খোলাতে মন দিল। যত খোলে আবার জট লাগে। মাচান শেষ করিয়া দড়ির গেরোয় দাঁড় ঢুকাইতে গিয়া নিত্যানন্দ মুখ তুলিয়া বলিল, কি ছিনিবাস, বেপারে যাইবি? হ দাদা, গাঙে মাছ পড়ছে, এখন কি না গিয়া পারি? তোমরা যাইবা না? জামু, আইজ না কাইল। আইজ রাজার ঝিরে লইয়া গোকন ঘাটে যামু কি না? দড়ি খোলা ও বৈঠা বাঁধা শেষে কাঁপিতে কাঁপিতে তারা বাড়ির দিকে পা বাড়াইল। তার মুখে রাগে ও বিরক্তিতে কথা ফুটিতেছিল না। সে শুধু বিড়বিড় করিয়া রাজার ঝি করিতে লাগিল। উঠানে পা দিয়া গৌরাঙ্গের যত রাগ জল হইয়া গেল। রাজার ঝি পা মেলিয়া বসিয়া বিলাপ করিতেছে। বুড়ার চোখে জল আসিয়া পড়িল। সত্যি এই দুঃখী মেয়েটাকে দুই ভাই বড় স্নেহ করে, কিন্তু তার বুক ভরা কান্না জুড়াইতে তাদের বুড়া হৃদয়ের স্নেহ যথেষ্ট নয়। ছেলেটা ঘরের এক কোণে মলাটের বাক্সে তার রূপকথার রাজা সাজাইতেছে। কয়েকটা ছবির টুকরো, দেশলাইয়ের খাইল বাক্স, জাল বুনিবার দুই একটা ভাঙা উপকরণ, কিছু সুতা, ছেঁড়া একখানা ভক্তিতত্ত্ব সার, এক টুকরা পেন্সিল। মলাটের বাক্সে সযত্নে সাজানো হইলে মাকে হাত ধরিয়া উঠাইল। রোগা এক টুকরা ছেলেটার ইচ্ছার নিকট পরাজয় মানিয়াই যেন যুবতী মা কান্না থামাইয়া উঠিয়া পড়িল। এবার যাত্রা করিবার পালা। ধরা গলায় গৌরাঙ্গ বলিল, আর কিছু বাকি নাই তো? আর একটি কাজ বাকি আছে। তারা তুলসী তলায় প্রণাম করিতে গেল। নৌকা স্রোতের টানে বেশ চলিল। গ্রাম্য নদী, খাল বলিলেও চলে। দুই পারে যেন ছবি আঁকা। রোদ উঠিয়াছে। দুই পারে গ্রামের পর মাঠ, তারপর গ্রাম। গ্রাম ছাড়াইয়া নৌকা চলিয়াছে। অনন্ত মার কোল ঘেঁষিয়া বসিয়াছিল। নৌকাতে সেই প্রথম উঠিয়াছে। আজ তার আনন্দের সীমা নাই। দুই চোখে এক রাজ্যের বিস্ময়। নদীর দুইটি তীরই এত কাছে। দুই দিকেই যখন গ্রাম থাকে, তখন দুইটি গ্রামই কত কাছে। গ্রাম ছাড়াইয়া যখন মাঠে পড়ে, জমির আলের উপর ক্ষেতের লোকে তামাক টানে, লাঙলে বাঁধা গরু দুটি তার দিকে তাকায়। নৌকাটা একসময় আটকাইয়া গেল। ভাটার তখন শেষ টান। সবটুকু জল শুষিয়া নিয়া স্রোতের বেগ মন্দা হইয়া পড়িয়াছে। অনেক পিছনে নদীর মরিবার পালা আরম্ভ হইয়া গিয়াছে। রোগীর যেমন পা হইতে মরিতে মরিতে সব শেষে মাথায় আসিয়া শেষে মৃত্যু হয়, তাদের এ পোড়া গাঙেরও সেই দশা। যে নৌকা যেখানে থাকে সেইখানেই আটকাইয়া থাকে। গৌরাঙ্গ তখন হতাশ হইয়া হালের দাঁড় খুলিয়া ফেলিল।
ইহার পর যে কাজ করিতে হইবে শীতের দিনে তাহা একান্ত বিরক্তিকর। অনন্তর মা আগেই কলকেতে তামাক দিয়াছিল। মালসা হইতে এইবার জ্বলন্ত টিকাটি তুলিয়া গৌরাঙ্গের দিকে হাত বাড়াইয়া দিল। গৌরাঙ্গ হুকা হাতে করিয়া সামনের দিকে চাহিতে দেখে তিতাস পড়িতে আর বেশি দেরি নাই। এবার অনন্তর দিকে চাহিয়া তার মনে মমতা উছলাইয়া ওঠে। অনন্তর বড় গাং দেখার অত স্বাদ, বড় গাঙের কথা, তার বুকে মাছ ধরার কথা, রাত জাগার কথা, ভাসিয়া থাকার কথা শুনিতে শুনিতে তার চোখ দুটি উজ্জ্বল হইয়া ওঠে। এ ছেলে বড় হইলে খুব বড় জেলে না হইয়াই যায় না। তখন কি সে এই গৌরাঙ্গ নিত্যানন্দের মতো এই মরা নদীর হাঁটু জলে ট্যাংরাপুটির জাল ফেলিবে? সে তখন তিতাসের অগাধ জলে ভেসাল জাল, ভৈরব জাল, ছান্দি জাল পাতিয়া বসিবে। কে জানে, আরো বার গাঙে মেঘনার বুকে গিয়া জগৎবেড়ি হয়তো ফেলিবে। তখন কি এই গৌরাঙ্গ নিত্যানন্দর কথা তার মনে থাকিবে? কুড়াইয়া পাওয়া তার মা হয়তো হইবে বড় নদীর বড় জেলের মা। সেও কি তখন অনন্তকে মনে করাইয়া দিবে যে, অনন্ত, তোর মা ডাকাতের নৌকা হইতে জলে ঝাঁপ দিয়া এক দুর্দিনের রাতে বড় নদীতে পড়িয়াছিল, তুই তখন পেটে। তোর মা মরি বাঁচি করিয়া একটা বালুচরে উঠিয়াছিল মাত্র, আর কিছু মনে নাই। তারপর এই দুই বুড়া তার দাদা কোথা থেকে কোথায় নিয়ে আসিল। কোথায় ভবানীপুর গ্রাম, কোথায় কি। দেখ অনন্ত, আঘাটাতে ঘাট হয়, আপথে পথ হয়, কুটুমে কুটুম হয়। এই দুই বুড়া যদিও কেউ না, তবু এরাই সব কিছু। এরা দুজন আমার বাপ আর খুড়া। এই দুইজনকে তুই কোনোদিন ভুলিস না। শীত ছাড়িয়া যাওয়ায় নিত্যানন্দ তাজা হইয়া উঠিয়াছে। প্রসন্ন মুখে বলে, অনন্তরে ভাই, তুই না বড় গাঙের পাগল? ওই দেখ বড় গাং। অনন্তর ছোট্ট শরীর, তার পক্ষে এত দূরে থাকিতে বড় নদী দেখা সম্ভব নয়। বুড়ার বুকে পিঠে কাপড় জড়ানো, তার উপর দিয়া টানিয়া তুলিয়া সে অনন্তকে বড় নদী দেখাইল। এইখান হইতে বৈঠা অচল। গৌরাঙ্গ কোমরে দড়ি বাঁধিয়া জলে নামিল। সে টানিবে, নিত্যানন্দ নামিল পিছনের দিকে, সে কাঁধ দিয়া ঠেলিবে। নৌকা হালকা করিবার জন্য অনন্তকে লইয়া তার মাও তীরে নামিল। তারা বাঘ ঘুরিয়া বড় গাঙে নাও নামাইবে। এইবার বড় নদী। অনন্ত কোল হইতে নামিয়া পড়িল। একটি নেংটি ইঁদুর বুঝি ধান ক্ষেতের প্যাঁচ হইতে বাহির হইয়া রূপকথার দেশে এক নদীর পারে গিয়া দেখিল সামনে রূপার নদী, গলানো উছলানো রূপার নদী। সে তো নদী নয়, হাজার বছরের না শোনা গল্প দুই তীরের বাঁধনে পড়িয়া একদিকে বহিয়া চলিয়াছে। অনন্তর মুখে কথা নাই। সে নীরবে মায়ের সঙ্গে সঙ্গে জলে নমস্কার করিল। তারপর মায়ের দেখা দেখি হাত পা মুখ ধুইয়া নৌকায় উঠিয়া বসিল। মা হুঁকা জ্বালাইয়া নিত্যানন্দ বুড়ার দিকে হাত বাড়ায়। বুড়ার দিকে এসে চাহিতে পারে না, চোখ ফাটিয়া জল বাহির হয়। অসহায় দুই বুড়া, দুজনেরই বউ কোন যৌবনকালেই মরিয়া গিয়াছে। স্ফটিক স্বচ্ছ জলের দিকে অনন্ত একবার মুখ বাড়াইয়া দেখিল। জলে তার ছোট্ট মুখের ছায়া পড়িয়াছে। তারই ভিতর দিয়া দেখা যায় জলের স্বচ্ছতা ভেদ করিয়া জাগিয়া আছে বালিময় তলদেশ। দু একটা শামুক হাঁটিয়াছে, তার রেখা বালির বুকে আঁচড় কাটিয়াছে। ছোট ছোট বেলে মাছ সে বালিতে মুখ লাগাইয়া চুপ করিয়া আছে, যেন হাত বাড়াইলেই ধরা যাইবে, একটুও নড়িবে না। আর সেই শামুক চলার দাগ কম জল হইতে ক্রমে বেশি জলের দিকে চলিয়া গিয়াছে। জলের নিচে বালুমাটি ক্রমে ঢালু হইয়া গিয়াছে। এখানটা স্পষ্ট দেখা যায়, ওখানটা একটু করিয়া অস্পষ্ট হইয়া উঠিয়াছে। তারপর ওইখানটাতে কিছুই আর দেখা যায় না। জল ওখানে বেশি কিনা, শামুকগুলি ওখানটাতেই গিয়াছে, সঙ্গে সঙ্গে তাদের পায়ে চলার দাগগুলিও অদৃশ্য হইয়াছে। ওখানটাতে কি রহস্য! নামিলে পায়ে মাটি ঠেকিবে না, আরও একটু দূরে বুঝি দাঁড় দিয়াও মাটি ছোঁয়া যাইবে না। সেখানটাতে আরও কত রহস্য, কত কি যে আছে সেখানে, হাজার চেষ্টা করিলেও অনন্ত কোনো দিন দেখিতে পাইবে না। তার চোখ আবার নিকটে ফিরিয়া আসিল। বেলে বাচ্চাগুলি এখানে শুইয়া আছে। হাত দিয়া জল নাড়িতেই মাছ কটা চরচর করিয়া চলিয়া যাইতে লাগিল, জলের উপর ভাসিয়া উঠিল না। বালি মাটিতে বুক লাগাইয়াই ক্রমে অস্পষ্ট হইয়া মিলিয়া গেল। কোথায় জলের গভীরতার দিকে, সেখানে অনন্ত অনেক কিছুর মতো তাহাদিগকেও আর দেখিতে পাইবে না।
শামুকের দাগগুলি দৃষ্টিসীমার যেখান থেকে উধাও হইয়াছে সেখানটাতে অনন্ত আরো অনেকক্ষণ চাহিয়া থাকিত। মা তাকে টানিয়া কোলের কাছে বসাইল চুলের ভিতর আঙুল চালাইবার জন্য। মাতা পুত্রের দিকে স্নেহ দৃষ্টিতে চাহিয়া নিত্যানন্দ বলে, তিতাসের জল এত ফর্সা, মাছ তো এই জলে মারা পড়ে না, মারা পড়ে ঘোলা জলে। এই সংকটকালে কি খাইয়া বাঁচবি মা, আমি তাই ভাবি। মাছের জো সামনে, তার জন্য জেলেরা এখন থেকেই শক্ত জাল বোনে, তার জন্য চাই শন সুতা। সে গায়ে গিয়া বসিতে পারিলে এখন থেকেই সে মিহি ও মোটা দুই রকমের সুতা কাটিবে, বেচিবে, তাতে মা ছেলেতে দুর্দিন কাটাইবে। খাই না খাই আমার যাইব, রাইত আমার পোহাইব, কিন্তু তোমরা তো জন্মের লাগি পর হইয়া গেলা। তারাও যদি এ নদীর পারে ঘর বাঁধিত, কিন্তু জন্মভিটার এমনি তাদের মায়া, বুড়া হইয়াছে, সব ছাড়িবে, তবু জন্মভিটা ছাড়িবে না। তিতাসের জলের মতোই অনন্তর মার চোখের ফর্সা জল হু হু করিয়া ছুটিয়া আসিতে চায়। হালে দড়ি পড়াইয়া নিত্যানন্দ যৌবন বেগে দুই তিন টান দিয়া বলল, গৌরাঙ্গ সুন্দর। কি দাদা? আমার গাতিটা খুললা দে, শীত পালাইছে। গৌরাঙ্গ সুন্দর নৌকার গলুই ধইতেছিল। দাদার আদেশ পাইয়া তার পিঠের বড় গেরো খুলিয়া পরতে পরতে পেঁচানো কাপড়ের নিবিড় বন্ধন হইতে দাদাকে মুক্ত করিল। গাতি তাদের শীতের পোশাক। এবার গৌরাঙ্গ সুন্দর গঙ্গামার নাম স্মরণ করিয়া লগি ঠেলিয়া নৌকা ভাসাইল। অনন্তকে মা আরো কাছে টানিয়া নিল। সে নীরবে মার বাহুর বেড়ায় বাঁধা পড়িল, কিন্তু তখন তার মন না ছিল মার দিকে, না ছিল দাদাদের দিকে। নৌকাখানার অস্তিত্ব পর্যন্ত সে ভুলিয়া গেল। তার চোখের সামনে জাগিয়া রহিল শুধু একটা নদী। সে নদী তার সকল সত্তাকে, সারা অনুভূতিকে লতাতন্তুর মতো টানিয়া লইয়া চলিয়াছে। ভূত ভবিষ্যৎ বিস্তৃত হইয়া সেই সদ্য জাগ্রত মুখর বর্তমানের স্রোতে ভাসিয়া চলিয়াছে। তার প্রকৃত যাত্রা যেন শুরু হইয়াছে এইখান থেকে। দুপুর গড়াইয়া গেল, একটু পরেই বিকাল হইবে। অনন্তর মা সে গাঁ কোনোদিন চোখে দেখে নাই, শুধু জানে গাঁখানা তিতাস নদীর ধারে। নদী সোজা উত্তরে আসিয়া এ গায়ের গা ঘেঁষিয়া পশ্চিম দিকে মোড় ঘুরিয়াছে। এক একটা গ্রামের ছায়ায় নৌকা আসিলে চমকাইয়া উঠিতেছে, বিহ্বলের মতো চাহিয়াছে, এই বুঝি সেই গাঁ। গাঁখানা তার মনকে টানিয়াছে শুধু আজ নয়, অনন্ত যখন পেটে তখন থেকে। অত বিস্মৃতির মাঝেও, বিপদের অত ঝড় তুফানের মাঝেও গাঁখানার নাম সে মনে রাখিয়াছে। আর কিছু তার মনে নাই। এই গাঁ হইতেই সে প্রবাসে গিয়াছিল, তার নাম মনে নাই। দেখিতে যেন কিরকম ছিল তাও তার মনে নাই। কতবারই বা দেখিয়াছে সেই প্রথম দিনের দেখা। সারা অন্তর তাকে চাহিয়াছিল, কিন্তু ভালো করিয়া কি তার দিকে চাহিতে পারিয়াছে? অত লোকের সামনে গান বাজনা, হই চই, মারামারি সব কিছু মিলিয়া সেদিন তাকে মূর্ছিত করিয়াছিল না? সেই তো তখন আমাকে তুলিয়া ধরিয়াছিল, না হইলে মাটিতে গড়াইয়া পড়িতাম। যারা মারামারি করিতেছিল তাদের পায়ের তলায় পড়িয়া মরিয়া যাইতাম। মনে পড়ে যেদিন তাকে একান্তভাবে পাইলাম, আমার বড় ভয় করিতেছিল। দুরু দুরু বুকে তার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। সে আসিয়া বাহুর বাঁধনে বাঁধিয়া ভয় দূর করিল। এ যেন একটা পুতুল খেলার মতো খেলা হইয়া গেল। আরো দুই একবার দেখিয়াছি, কিন্তু লোকে সামনে তার দিকে চাহিতে কেমন লজ্জা করিত। এজন্য পরিপূর্ণভাবে কি তাকে দেখিতে পাইয়াছি যে চেহারা মনে থাকিবে? মনে পড়ে নৌকাতে যখন মাচানের তলে ছিলাম বন্দি, তার বন্ধু আসিয়া খাওয়াইত, কিন্তু সে থাকিত দূরে দূরে। বন্ধুকে সে বলিয়াছিল আমি দেখিতে কেমন, সে তা ভুলিয়াই গিয়াছে। আমার না হয় চাহিতে বাধা, তার চাহিতে বাধাটা ছিল কোথায়? এত ভালো যার মন, সে কি এখনো দেখিলে চিনিতে পারিবে? চিনিতে পারা না পারা আমার কাছেই সমান। চিনিতে পারিলে বলিবে ডাকাত যাকে ছুঁইয়াছে তার সঙ্গে আমার কি সম্বন্ধ, আর চিনিতে না পারিলে বলিবে অনাথা বিধবা, তাই সম্বন্ধ জড়াইয়া ঠাঁই করিয়া লইতে চায়। সামনে পতি নাই, হাতে নোয়া, কপালে সিঁদুর, পরনে শাড়ি মানায় না। বাপ জোর করিয়া বিধবার বেশ পড়াইয়াছে। আপত্তি করিলে বলিয়াছে ডাকাতে যখন ধরিয়াছে নিশ্চয়ই কাটিয়া ফেলিয়াছে, তা না হইলে মোহনার স্রোতের পাকে যখন পড়িয়াছিল নৌকা কি আর ছিল, নিশ্চয়ই ডুবিয়া গিয়াছিল। আমার সকল বন্ধন ছিন্ন করিয়া চিরদিন আমাকে মেয়ের মতো কাছে রাখিবে, বুড়ার মতলব ছিল এই। প্রতিবেশীদের কাছে তখন পরিচয় দিয়াছে, এর স্বামীকে ডাকাতে মারিয়া ফেলিয়াছে,
একেও মারিয়া ফেলিত, জলে ঝাঁপ দিয়া বাঁচিয়াছে। সেই থেকে বিধবার বেশ, কিন্তু সে তো বাহিরের। মনে মনে জানি সে আছে, সে ওই গাঁয়েই আছে, কিন্তু না জানি তার নাম, না জানি তার বন্ধুর নাম। রোদ কড়া হইয়া উঠিয়াছে, নৌকাখানা তাতিয়া উঠিয়াছে, দুই বুড়ার শক্ত চামড়াও তাতিয়া উঠিয়াছে। অনন্তর মার স্নেহ উথলাইয়া উঠিল। বারবার ইচ্ছে করিল তার সাদা কাপড়ের আঁচল দিয়া তাদের গায়ে ছায়া দেয়, কিন্তু সে অসম্ভব। একটি বালিকা বয়সী নারীর আঁচলে গা ঢেকা দেবার বয়স তাদের নাই। সে আঁচলে সে অনন্তের রোদে তাতা ছোট্ট শরীরখানা সূর্যের আড়াল করিল। কড়া রোদে মায়ের মিষ্টি ছায়ার আড়ালে থাকিয়া অনন্ত কোনো এক সময় ঘুমাইয়া পড়িয়াছে। অনেক কিছু দেখিতে পারিত, ঘুমাইয়া পড়াতে দেখিতে পারে নাই। হয়তো স্বপ্নে তাহার সবই দেখিতে পাইয়াছে। ঘাটে গিয়া নৌকাখানা শব্দ করিয়া ঠেকিল। চলতি নৌকা। গৌরাঙ্গ ঠেকাইয়া গতিরোধ করিল, কিন্তু সবটুকু গতি রুদ্ধ হইল না। মাটিতে ঠেকিয়া অবশিষ্ট গতিটুকু রুদ্ধ হইতেই নৌকাটা ঝাঁকুনি খাইল। সেই ঝাঁকুনিতে অনন্তর মার চমক ভাঙিল। এতক্ষণ সেও বুঝি স্বপ্নরাজ্যেই ছিল। এখন ধরফর করিয়া উঠিয়া কাপড় চোপড় সামলাইল, অনন্তকে ডাকিয়া উঠাইল। অনন্ত জাগিয়া চোখ কচলাইয়া ঘাটখানা একবার দেখিয়া লইল। তারপর নদীর ঘাটের লোকজনের দিকে আর ঘাটের অদূরবর্তী ছায়া ঢাকা গ্রামখানার দিকে চাহিয়া দেখিল। ছোট চোখের দৃষ্টি যতদূর যায় দেখিল একটির পর একটি করিয়া বাঁধা নৌকা। সব নৌকা একই আকারের, একই গড়নের। সারি সারি বাঁশের পোঁতা আছে, তারই একটির সঙ্গে একটি করিয়া নৌকা বাঁধা। নৌকার পেছনের দিকে এক একটা ছই, ছইয়ের দুই দিকেই খোলা। দুপুর গড়াইয়া গিয়াছে। বেলা করিয়া যারা স্নান করিতে আসিয়াছে, ঘাটে নতুন নৌকাতে নতুন মানুষ দেখিয়া তারা কৌতূহলী চোখে চাহিয়া দেখিতেছে। অনন্তর মা তাদের কাউকে চিনে না, কোনো দিন দেখে নাই, কিন্তু এরাই হইবে তার পড়শি। এদের বাড়ির পাশ দিয়াই উঠিবে তার কুটির, এদেরই সঙ্গে কাটাইতে হইবে তার সুখ দুঃখের দিনগুলি। পাড়ে উঠিয়া দৈনন্দিন কাজকর্মে এদেরই সঙ্গে সে মিশিয়া যাইবে। তার খুব আনন্দ হইল, এরা যেন কত আপন। তিতাসের ছোট ঢেউ তীরে আসিয়া মাথা রাখিতেছে। আমার বুকের ঢেউ বুঝি ওই নারীদের বুকে মাথা রাখিবার জন্য উদ্দাম হইয়া উঠিয়াছে। একটা পাগলকে দুই বুড়া বুড়ি টানিতে টানিতে ঘাটের দিকে লইয়া আসিতেছে। পাগল একটা যুবক, হয়তো সুন্দরী ছিল, এখন কদাকার হইয়া গিয়াছে। হাড় দেখা দিয়াছে, চামড়ায় খড়ি উঠিতেছে, বিড়বিড় করিয়া কত কি যে বকিতেছে। বুড়া বুড়ির হাত ছাড়াইবার জন্য হুমড়ি খাইয়া পড়িতেছে। বুড়া তার শীর্ণ হাতখানা তুলিয়া গায়ের সব জোর একত্র করিয়া ঠাস ঠাস করিয়া পাগলটাকে মারিতেছে। মার খাইয়া পাগলটা ককাইয়া উঠিতেছে, কিছুতেই জলে নামিবে না। তারাও জলে না নামাইয়া ছাড়িবে না, স্নান তাকে করাইবেই। পাগলের গায়ে এবার যেন হাতির জোর আসিল। এক ঝটকায় বুড়ার হাত ছাড়াইয়া দৌড় দিতে যাইতেছিল সে। হাতের কাছে একখণ্ড কঞ্চি পাইয়া বুড়ি সপাং সপাং করিয়া পাগলটাকে মারিল। পাগল এবার গলা ছাড়িয়া কাঁদিতে লাগিল। বুড়ার চোখেও জল আসিয়া পড়িয়াছে। বুক জোড়া নিঃশ্বাস ফেলিয়া সে আক্ষেপ করিতে লাগিল, হায় রে বিধাতা, হায় রে উপরল্লা, এ কি করলে? কোন পাপে তুই আমারে এ শাস্তি দিলে? সাধ করেছিলাম জোয়ান পুতের কামাই খামু, তারে বিয়া শাদি করামু, ঘরে বউ আনুম, নাতি কোলে নেমু, হায় রে আমার কপাল। বুড়া ছেলের গলা জড়াইয়া ধরিয়া ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল, আর ছেলেও বাপের গলা জড়াইয়া এক টানা বিলাপ করিতে করিতে জলে নামিল। কাঁদিতেছে না কেবল বুড়িটা, হয়তো তার মা, কিন্তু কি পাষাণ, সব কান্না তার শুকাইয়া গিয়া বুঝিবা জমাট বাঁধিয়াছে। সে কেবল দুই হাতে জল তুলিয়া গামছা দিয়া পাগলের দেহটা ঘষিয়া দিতেছে। ঘাটের নারীরা স্তব্ধ হইয়া দেখিতেছে, তাদের দৃষ্টিতে দরদ ঝরিয়া পড়িতেছে। কারো কারো চোখ সজল হইয়া উঠিতেছে। অনন্তর মার মনে হইল এই সকল নারীর সবাই তার আপন। এদের বুকের মধ্যে মাথা রাখিয়া সেও পাগলটার দিকে দরদ ভরা দৃষ্টিতে তাকায়। সেও ঘরে যাওয়ার কথা ভুলিয়া পাগলটার দিকে জল ভরা চোখে চাহিয়া থাকে। ইচ্ছা হইল পাগলটার গলা জড়াইয়া সেও গলা ছাড়িয়া খানিক কাঁদে। অনন্তর মা অনন্তকে শক্ত করিয়া বুকে চাপিয়া ধরিল। এই গাঁয়ে একজন নতুন বাসিন্দা আসিয়াছে, খবরটা যারাই পাইল তারাই খুশি হইল। মালোপাড়ার সবচেয়ে যে ধনী ছিল তারই গিন্নি কালোর মা ছেলেদের বলিয়া একখানা
পুরো ভিটি কম দামে ছাড়িয়া দিল। ছেলে মেয়েরা হইচই করিয়া তার আগাছা সাফ করিল। তারপর পাড়ার 5 জনে মিলিয়া তার উপরে একখানা ঘর তুলিয়া দিল। নতুন ঘরে অনন্তদিগকে রাখিয়া একদিন 2 বুড়া বিদায় হইল। বিদায় দিতে ঘাটে আসিয়া অনন্তর মা অনেকক্ষণ আত্মসম্বরণ করিয়াছিল। ঘাটের মেয়েরা কাজ ফেলিয়া এই বিদায় দৃশ্য দেখিতেছে। তাদের নৌকাখানা মাঝ নদীতে পড়িয়া আগাইয়া চলিয়াছে। এতটুকু পথ গিয়াই বুঝি 2 বুড়া শ্রান্ত হইয়া পড়িয়াছে। দাঁড় বাহিতে বাহিতে হাতের কবজিতে তারা কপালের ঘাম মুছিতেছে। অনন্তর মার মনে হইল তারা ঘাম মুছিবার ছল করিয়া দুজনেই চোখের জল মুছিতেছে। নৌকা আরো দূরে সরিয়া যাইতেছে, আরো আরো দূরে। অনেক ছোট দেখাইতেছে নৌকাখানাকে। মানুষ দুজনকে এবার দেখাইতেছে অনেক অনেক ছোট, যেন 2টি শিশু, যেন চাঁদের দেশের 2টি শিশু যাত্রাগানের বুড়ার পোশাক পরিয়া নাও বাহিয়া চলিয়াছে। এই জগতের নয় তারা, কেন আসিয়াছিল আর থাকিবে না, ক্রমেই উপরে উঠিয়া ছোট হইয়া যাইতেছে, এখনই মিলাইয়া যাইবে। অনন্তর মা এবার কাঁদিয়া উঠিল, হয়তো মাটিতে লুটাইয়াই পড়িত। এই সময় একজনকে আগাইয়া আসিয়া তাকে ধরিয়া ফেলিল। অশ্রু ভরা চোখ তুলিয়া চাহিয়া দেখে সে তারই সমবয়সী, তারই মতো সে জনারও বিধবার বেশ। পাড়ার কৌতূহলী নারীরা বলা বলি করে সে কে, কোন দেশে বিয়া হয়েছিল, ছেলের বাপ কবে মরিয়াছে, ছেলে তখন পেটে না কোলে না হাঁটিতে শিখিয়াছে। কালোর মা মিরাজি মানুষ, স্বামী অনেক টাকা রাখিয়া মারা গিয়াছে, ছেলেরাও রোজগারি, পাড়ার সবাই মান্য করে। বছরে তার ঘরে 5-6 মণ শন সুতা কাটা হয়, তাতে বড় বড় জাল বনে, সেই জালে বড় বড় মাছ ধরে, অনেক টাকা ঘরে আসে। সেই কালোর মারও কৌতূহল হয়। সকালে একবার দেখিয়া গিয়াছে, বিকালেও দেখিতে আসিল। কথাটা কি করিয়া তোলা যায় ভাবিয়া না পাইয়া শুধু বলিল, কিরা মা, তোর মা আবাদি কি আমার মতো? হ মা, ঠিক তোমার মতো। আছে? জানি না তো মা। আ কপাল। ঘর বানাইতে হাতের সম্বল ফুরাইয়া গিয়াছে, বাকি দিন কিভাবে কাটিবে কালোর মা চলিয়া গেলে সে তাই ভাবিতে বসে, কিন্তু লোকে তাকে ভাবিবার অবকাশ দেয় না। একটু পরেই একদল বর্ষীয়সী নারী আসিল। কালো বরণের বাড়িকে বড় বাড়ি বলে। তার বাড়ি আর এ বাড়ির মাঝখানে একটি বাঁশের বেড়া, সেই বেড়াতে কাপড় শুকাইতে দিয়াছিল, সেখানা আনিয়া বিছাইয়া দিবে কিনা ভাবিতেছে। তারা ভাবিবার অবসর না দিয়া মাটিতেই বসিয়া পড়িল। একজন বলিল, পান আছে মা? আরেকজন বলিল, তামুক খাওয়া আসেনি? হুকা কলকি, তামুক আসেনি? অনন্তর মা মাটির সঙ্গে মিশিয়া যাইতে থাকে, তার ঘরে এসবের কিছুই নাই। একজন কোমর হইতে সুচারু কাজ করা একটি ছোট রঙিন থলে বাহির করিয়া হাতে হাতে পান বাটিয়া দিল। অনন্তর মাকেও একটা পান লইতে হইল। সে নারীর দাঁতগুলি পানে কালো বর্ণ। 2-3টা পান গালে পুড়িয়া আঙুলের ডগায় অনেকটা চুন লাগাইল। চিবানোর ফাঁকে ফাঁকে তারই খানিকটা দাঁতে লাগাইতেছে। মুখখানা হইয়াছে টকটকে লাল। অনন্তর মা অবাক হইয়া তার দিকে চাহিয়া রহিল। কি দেখছো মা অবাক হইয়া? আমি খুব খুব বেশি বটপাতা খাই না, আমি আর কত খাই, আমার শাশুড়িয়ে যা বটপাতা খাইতো। বটপাতা? অনন্তর মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল। সে নারী সঙ্গিনীর দিকে ইঙ্গিত করাতে কথাটা সে বুঝাইয়া দিল। তাইনের শ্বশুরের নাম পাণ্ডব, পান কইতে পারে না তো পানেরে কয় বটপাতা। আর চামুক খাইতো আমার শ্বশুর, মাথায় এক ঝাঁকড়া বাবরি চুল, জম্বুতের মতো চৌক, আমরা ডরাইতাম, সারিন্দা বাজাইতো আর তামুক খাইতো। আর আমার ননদের শাশুড়ি জামাই আইলে তারে ঠকান চাই, পান সাজাইয়া কইতো, পান খাও রসিক জামাই, কথা কও থারে, পানের জন্ম হইল কোন অবতারে, যদি না কইতে পারে পানের জন্ম কথা, ছাগল হইয়া খাও শেওড়া গাছের পাতা। খাইতো কোনো জামাই পান তার সামনে? এসব হাসি ঠাট্টার কথাতে অনন্তর মার মন বসে না। বর্ষীয়সী রঙ্গিনীরা তার মন পায় না, মনে করে এ নারী অনেক দূরের, এই তো এক মুঠা মেয়ে, তাকেও দলে পাইবে না, এত দেমাক। কিন্তু অনন্ত উহাদের মুখের দিকে চাহিয়া থাকে। এরা বুঝি রূপকথার দেশের, এদের মনে মনে অনেক গল্প জমা আছে, বলিলে কোনোদিন ফুরাইবে না।
একজন গল্পের ঝাঁপি খুলিল, আমার শ্বশুরের অনেক কিচ্ছা আছে। তুমড়ি খেলা জানতো, উঠোনের দুই দিকে দুই উস্তাদ খাড়াইতো, একজন মন্ত্র পইড়া সাপ চালান দিত, আরেকজন ময়ূর চালাইয়া সেই সপ্প সংহার করত। সেই মন্ত্র জানা না থাকলে মরণ। সেইজন আবার ফিরতি আগুন চালান দিত, অন্য একজন বরুণ মন্ত্রে মেঘ নামাইয়া আগুন নিবাইত। এবার কামরূপ কামিক্ষা হইতে একবার এক উস্তাদ বেদানি আইল আমার শ্বশুরের লগে তুমড়ি খেলতে। প্রথম খেলা হইল গাঁয়ের আর এক উস্তাদের লগে। বেদানি সরসার মধ্যে মন্ত্র পইড়া উস্তাদের পরাণ চিপ্পা ধরল। বেদানি সরসা বান্দা গিরোর মধ্যে টিপা দেয় আর উস্তাদের নাক দিয়া গলগল করে রক্ত পড়ে। উস্তাদের পাল্টা মন্ত্র জানতো না। আমার শ্বশুর আসিল কাছেই, বেদানিরে এক ধাক্কায় মাটিতে ফালাইয়া সরসা বন্ধন খুলিয়া উস্তাদরে বাঁচাইল। বেদানি রাজ্ঞা আগুন, কইল বাপের বেটা হও তো এই মারলম ভীমরুল বান, বাঁচাও নিজেরে। আমার শ্বশুর ধুলা বৃষ্টি বানে সব ভীমরুলরে কানা কইরা দিল, আর পাল্টা এমন এক বান মারলো বেদানির পিন্ধনের শাড়ি কেবল উপরের দিকে উঠে, কেবল উপরের দিকে উঠে। দুই হাতে যতই নিচের দিকে টাইনা রাখতে চায়, শাড়ি ততই ফরাত কইরা গিয়া উপরে উঠে। শেষে বেদানি এক দৌড়ে তার নাওয়ের ভিতর গিয়া লাশ বাঁচাইল। আর বলা হইল না, কালোর মা আসিয়া আসর ভাঙিয়া দিল। সূর্যের উদয়ে যেমন আধার সরিয়া যায়, কালোর মার আবির্ভাবে তেমন গল্পবাজ নারীরা বেলা বেশি নাই এই অজুহাতে সরিয়া পড়িল।